আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমন্ত্রণ জানাচ্ছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞান ক্লাসে। আমরা তোমাদেরকে এর একাদশ যে অধ্যায়টি জীব প্রযুক্তি এর একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, এই অংশটুকু পড়াচ্ছিলাম। গত ক্লাসে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ কি এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কি এটা আউটলাইন দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটি বিস্তারিতভাবে পড়া শুরু করব ইনশাআল্লাহ। মনে রাখবে, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তিনটা কিন্তু একই জিনিস নয় হুবহু। রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির একটি অংশ। একইভাবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি অংশ। সুতরাং মানে এখানে বড় হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তার চেয়ে ছোটটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, তার চেয়ে ছোট হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি। আমরা এই টপিকটি পড়াতে গিয়ে তোমাদেরকে বিষয়গুলো ইনশাআল্লাহ ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আজকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির যে ধাপগুলো আছে সে ধাপগুলো পড়ব। তোমাদের বইতে 7টি বা 8টি ধাপ আছে, বাট আমরা পুরো প্রযুক্তিটিকে 4টি ধাপে ভাগ করেছি বা ভাগ করব, এবং ওই 4টি ধাপের মধ্যেই যে টোটাল যে ধাপগুলো তোমার বইতে রয়েছে এর সব কথাগুলো ইনশাআল্লাহ চলে আসবে। অতএব পরীক্ষায় যদি আমরা লিখি 4টি ধাপ লিখলো আমাদেরকে নাম্বার দিবে। তো মনে রাখবে, এটা কিন্তু এমসিকিউ তো আসে না, কারণ এক একটা বইতে ধাপটা এক এক ভাবে লেখা আছে। সুতরাং আমরা 4টি ধাপ লিখব, এই 4টি ধাপের মধ্যে সবগুলো কথা চলে আসবে। তো আমরা যা লিখছি তোমরা সঙ্গে সঙ্গে তা নোট করে নেবে। তাহলে আমরা আজকে আসছি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ সমূহ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ। আমরা একটি একটি করে লিখছি। প্রথম ধাপ, এটি হচ্ছে নির্বাচন। আর এই নির্বাচনের ক্ষেত্রে আমরা 3টি বিষয় নির্বাচন করব। এক হচ্ছে দাতা, অর্থাৎ দাতা কে হবে সেটি নির্বাচন। 2 নাম্বার গ্রহীতা কে হবে সেটি নির্বাচন। 3 নাম্বার বাহক, অর্থাৎ কোন উপাদানটি দ্বারা এই জিনগুলো ট্রান্সফার করা হবে সেটা নির্বাচন। অর্থাৎ আমি যে ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে যে ডিএনএ গঠনটি চেঞ্জ করে দিব, নতুন জিন সংযোজন করব, তার আগে একটু মনে করিয়ে দিই আবার। রিকম্বিনেন্ট ডিএনএ ছিল নতুন জিন সংযোজনের মাধ্যমে মাতৃ ডিএনএর গঠনগত পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্যমণ্ডিত যে ডিএনএ প্রস্তুত করা হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। সুতরাং এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি যেটি, তার প্রথম ধাপটি হচ্ছে নির্বাচন, যে ক্ষেত্রে আমরা এক্ষেত্রে কার থেকে আমি কাঙ্ক্ষিত ডিএনএ আনবো, যার থেকে কাঙ্ক্ষিত ডিএনএ আনবো সেটি হবে দাতা, যার কাছে আনবো সেটি হবে গ্রহীতা। আমি একটু পরে ব্যাখ্যা করছি। আর বাহক হচ্ছে যার মাধ্যমে বা যাকে দিয়ে আমি ওই ডিএনএ অংশটি বা জিনটিকে বহন করে আনবো। 1 নাম্বার হলো নির্বাচন, আমি একটু পরে ব্যাখ্যা আসছি। 2 নাম্বার আমি একটু পুরোটা লিখি। দাতা হতে কাঙ্ক্ষিত ডিএনএ অংশ কেটে গ্রহীতার
বা গ্রহীতা ডিএনএ এর সাথে জোড়া লাগানো। খেয়াল করো, যখনই আমি দাতা থেকে ডিএনএ অংশ এনে গ্রহীতার ডিএনএ এর সাথে জোড়া লাগাবো, তার মানে হচ্ছে দাতার ডিএনএ এই অংশটুকু পেয়ে যখন গ্রহীতা তাকে গ্রহণ করলো বা গ্রহীতার সাথে সংযুক্ত করে দিলাম দাতার ডিএনএ অংশটিকে, তখনই কিন্তু গ্রহীতার ডিএনএ এর গঠনগত পরিবর্তন ঘটে যাবে। খেয়াল করো ভালো করে, যেহেতু গ্রহীতা ছিল একটি সুনির্দিষ্ট গঠনের ডিএনএ, যখনই দাতার ডিএনএ অংশকে কেটে গ্রহীতার ডিএনএ সাথে আমরা জোড়া লাগিয়ে দিলাম, তার মানে কি গ্রহীতার গঠন ছিল একরকম, দাতা থেকে আসছে নতুন ডিএনএ অংশ। সুতরাং এই কাজটি 2 নম্বর কাজটি বা 2 নম্বর পয়েন্টে যে কথাগুলো আছে এই কাজগুলো সম্পন্ন করার সাথে সাথে গ্রহীতার ডিএনএ এর গঠনগত পরিবর্তন ঘটে যাবে। তাই এই 2 নম্বর পয়েন্টটিকে আর একটি নাম বলা হয় বা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি। তো মনে রাখবে, দাতার যে কাঙ্ক্ষিত অংশটি সে অংশ জোড়া লাগাবো আমরা কোথায়? গ্রহীতার যে অংশটি অনাকাঙ্ক্ষিত ছিল সে অংশকে কেটে ফেলে। আবার বলছি, দাতার যে কাঙ্ক্ষিত ডিএনএ অংশটি রয়েছে তাকে আমরা জোড়া লাগাবো গ্রহীতার যে অনাকাঙ্ক্ষিত ডিএনএ অংশ রয়েছে সে অংশটিকে বা সে জিনটিকে কেটে ফেলে বাদ দিয়ে সে স্থানেই জোড়া লাগাবো আমরা। তাহলে 2 নম্বরে আমরা দেখতে পেলাম আমরা আসলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেছি। এবার আসছি 3 নাম্বার। 3 নাম্বার, এখন এই যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম সে ডিএনএ কে আমরা সংখ্যা বাড়াবো। আর মনে রাখবে এর সংখ্যা বাড়ায় একটি পোষক দেহের অভ্যন্তরে। তাহলে আমরা 3rd নাম্বার লিখতে পারি, প্রস্তুতকৃত রিকম্বিনেন্ট ডিএনএ কে এডিটিতে ডিএনএ কে সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে পোষক দেহে প্রবেশ করানো। পোষক দেহে প্রবেশ করানো অর্থাৎ এই ধাপে এসে 2 নং ধাপে আমরা যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেছিলাম সেই ডিএনএ কে আমরা পোষক দেহে প্রবেশ করাবো। কেন? সংখ্যা বাড়ানোর জন্য। কারণ আমরা তৈরি করেছি একটি রিকম্বিনেন্ট ডিএনএ বা একটি ডিএনএ গঠনগত পরিবর্তন আমরা করেছি, কিন্তু আমাদের এই কাজটি সম্পূর্ণ করার জন্য আমাদের অনেক বেশি রিকম্বিনেন্ট ডিএনএ লাগবে, অর্থাৎ ওই ডিএনএ একাধিক অনেকগুলো কপি লাগবে। তাই যেহেতু এই ডিএনএ অনুলিপন ক্ষমতা সম্পন্ন, তারা সংখ্যা বাড়াতে পারে, সুতরাং যাতে সে সংখ্যা বাড়াতে পারে তাই যে রিকম্বিনেন্ট ডিএনএ আমি দ্বিতীয় ধাপে তৈরি করলাম, তৃতীয় ধাপে এসে সেই রিকম্বিনেন্ট ডিএনএ কে সংখ্যা বাড়ানোর জন্য আমরা পোষক দেহে প্রবেশ করাবো। যদিও আমরা প্রত্যেকটি ধাপের ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। লাস্ট ওয়ান, 4 নাম্বার। পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ বহিঃপ্রকাশ মূল্যায়ন। অর্থাৎ আমরা যে রিকম্বিনেন্ট ডিএনএ বানালাম এবং সংখ্যা
বৃদ্ধির জন্য তাকে পোষক দেহে প্রবেশ করালাম। এখন টেস্ট করব আসলে পোষক দেহে সে সংখ্যা বৃদ্ধি করছে কিনা, অর্থাৎ যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম সেটা আসলে সাকসেসফুল কিনা এবং সে সংখ্যা বৃদ্ধিতে বা কপি সৃষ্টিতে সক্ষম কিনা সেই ধাপে এসে আমরা সেটি টেস্ট করব। তো আমরা আরেকবার বলি, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির যে ভাইটাল বা ফান্ডামেন্টাল যে 4টি ধাপ, এটা নির্বাচন, যার মধ্যে আমরা দাতা, গ্রহীতা এবং বাহক নির্বাচন করি। 2 নাম্বার, আমরা দাতা কাঙ্ক্ষিত ডিএনএ অংশকে কেটে গ্রহীতা ডিএনএ এর সাথে সংযুক্ত করে দিব, যাকে আমরা বলি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি। 3 নাম্বার, প্রস্তুতকৃত রিকম্বিনেন্ট ডিএনএ কে সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে আমরা পোষক দেহে প্রবেশ করাবো এবং সবার শেষে সেই যে রিকম্বিনেন্ট ডিএনএটি তৈরি করলাম সেটি আসলে কাজ করছে কিনা তাকে আমরা মূল্যায়ন করাবো, যাকে আমরা বলি পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ বহিঃপ্রকাশ মূল্যায়ন। এই 4টি ভাইটাল ধাপের মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটিকে কনফার্ম করা হয় বা সম্পন্ন করা হয়। তাহলে আমরা একটি একটি করে আসছি। প্রথমটি আসছে নির্বাচন। 1 নম্বর ধাপ নির্বাচন। দেখো, আমরা নির্বাচন করব 3টি উপাদান। 1 নাম্বার কে দাতা, 2 গ্রহীতা, 3 বাহক। খেয়াল করো, প্রথম দাতা। তাহলে দাতা এবং গ্রহীতা আসলে একই সময় নির্বাচন করা হয়। তুমি এভাবে ভাবো, আমরা ধরলাম x একটি ভ্যারাইটি যার মাঝে অনেকগুলো বৈশিষ্ট্য, ধরে নাও তার মোট 60টি বৈশিষ্ট্যের মাঝে 60টির মধ্যে তার 6টি বৈশিষ্ট্য ভালো। খেয়াল করো, মোট বৈশিষ্ট্য 60টি, তার 6টি ভালো, একটি ভালো নয় বা মন্দ। খেয়াল করো, তাহলে আমরা যদি তার 6টি ভালো বৈশিষ্ট্য থাকে, একটি মন্দ বৈশিষ্ট্য থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে প্রথমত দাতা হিসেবে তাকে, দাতা না, গ্রহীতা হিসেবে তাকে সিলেক্ট করব যার বেশিরভাগ বৈশিষ্ট্যগুলোই ভালো। খেয়াল করো, আমরা গ্রহীতা হিসেবে তাকে সিলেক্ট করব যার বেশিরভাগ বৈশিষ্ট্যগুলোই ভালো, কিন্তু 2-1টি মন্দ বা অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের কারণে তার ইকোনমিক্যাল ভ্যালু বা অন্যান্য ভ্যালুগুলো কমে যাচ্ছে। সুতরাং গ্রহীতার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমরা খুব বেশি জিন কিন্তু চেঞ্জ করার চেষ্টা করব না, আমরা চেষ্টা করব যতটুকু কম চেঞ্জ করে তার জাতের বা ভ্যারাইটি ডেভেলপ করা যায় সেটি। সুতরাং আমরা গ্রহীতা হিসেবে তাকে নির্বাচন করব যার অনেকগুলো বৈশিষ্ট্যই ভালো, 2-1টি বৈশিষ্ট্য অনাকাঙ্ক্ষিত। তাহলে একইভাবে প্রশ্ন আসবে, তাহলে দাতা কি হবে? খেয়াল করো, দাতা কি হবে? তখন হয়তো এটা ভাবতে পারো তোমরা দাতা, তাহলে দাতাকে খেয়াল করো, দাতা খেয়াল রাখতে হবে এমনটা হবে না কিন্তু যে যার একটা ভালো বৈশিষ্ট্য, মনে হতে পারে যার একটা বৈশিষ্ট্য ভালো বাকি 6টাই মন্দ। তাহলে যদি গ্রহীতা হয় এমন যার একটি মন্দ বাকিগুলো ভালো, সে দাতা, গ্রহীতা, তাহলে এটি দাতা হওয়ার কথা। যার 6টাই মন্দ একটি ভালো, তা হওয়ার কথা না, কিন্তু বাস্তবে তা কখনোই না। খেয়াল করো, প্রথমত হচ্ছে আমি যদি ভাবি এই একটি যে মন্দ বৈশিষ্ট্য আছে, আমের কথা বলি, এটি পোকা হয়। খেয়াল করো, যে ভাবি একটা মন্দ বৈশিষ্ট্য হচ্ছে পোকা হয়, সুতরাং আমি দাতা হিসেবে তাকে নির্বাচন করব যার একটা বৈশিষ্ট্য ভালো কিংবা 2টা বৈশিষ্ট্য ভালো এমনটি নয়। আমি তাকে নির্বাচন করব যার মধ্যে পোকা হয়, যে জিনটি আছে তার অপোজিট জিন, অর্থাৎ সেই জিনটি রয়েছে দাতার মধ্যে যে জিনের কারণে তার পোকা হয় না। খেয়াল করো, এবার ভাবো যদি দাতার 7টা বৈশিষ্ট্য থাকে, 7টা, এর মধ্যে যে 7টাই ভালো হয়, খেয়াল করো 7টার মধ্যে যদি 7টাই ভালো হয়, তাও সে দাতা হতে পারে।
শুধু খেয়াল রাখতে হবে দাতা যে হবে সে হবে সেই উদ্ভিদটি বা সেই উপাদানটি যে উপাদানটির মধ্যে গ্রহীতার যে অনাকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটি রয়েছে তার অপোজিট, অর্থাৎ তার অপোজিটে যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যটি রয়েছে সেটার মধ্যে রয়েছে। অর্থাৎ দাতা যত ক্যারেক্টার থাকুক ভালো কিংবা মন্দ আমি দেখবো না, আমি শুধু দেখবো আমার যে কাঙ্ক্ষিত ক্যারেক্টারটি গ্রহীতার মধ্যে নেওয়া দরকার সেটি তার মধ্যে আছে কিনা। সুতরাং আমি কাজ করার সময় মূলত বা তার আগেই দাতা কে হবে গ্রহীতা কে হবে এটা আমরা মানসিক ভাবেই বা মনে মনে সিলেক্ট করে ফেলি বা করে ফেললাম। এখন দেখো বাট বলছে বাহক হিসেবে যাকে আমরা নির্বাচন করবো, খেয়াল করো তাহলে নির্বাচন করলো গ্রহীতা, দাতা, এখন রয়েছে বাহক। বলছে বাহক হিসেবে তুমি যাকে নির্বাচন করবে সেক্ষেত্রে যদি তিনটা ভাইটাল ক্যারেক্টার না থাকে তখন তাকে দাতা হিসেবে নির্বাচন করা যাবে না। তার মানে হচ্ছে আমরা এখন যে তিনটি ক্যারেক্টার বলবো সেই তিনটি ক্যারেক্টার যার মধ্যে থাকবে তাকেই তুমি দাতা হিসেবে নির্বাচন করতে পারবে। তাহলে প্রশ্ন আসছে দাতা নির্বাচনের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলোকে গুরুত্ব দেওয়া হয় সেগুলো কি কি, এক এক করে বলছি। এক নাম্বার, বাহক হিসেবে যে কাজ করবে তার প্রথম ক্যারেক্টার সে সংখ্যা বৃদ্ধি করতে পারে। প্রথম ক্যারেক্টার বাহক সংখ্যা বৃদ্ধি করতে পারবে। কিভাবে বলছে বাহক সংখ্যা বৃদ্ধি করতে পারবে নিজে নিজে, অর্থাৎ অন্য কারো হেল্প ছাড়া, অন্য কারো সহযোগিতা ছাড়া বাহক নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারবে। এটা হচ্ছে বাহকের প্রথম বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য, বাহককে পোষক দেহে প্রবেশ করানো যাবে। খেয়াল করো এখানে আমরা তৃতীয় ধাপে যে পড়েছিলাম প্রস্তুতকৃত রিকম্বিনেন্ট ডিএনএ কে সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে পোষক দেহে প্রবেশ করানো, অর্থাৎ সে বাহকটিকে আমরা পোষক দেহে প্রবেশ করাতে পারবো। তিন নম্বর বৈশিষ্ট্য, পোষক দেহে প্রবেশের পর কে প্রবেশ করবে, বাহক, যেটা আগে প্রবেশ করেছে। তাহলে পোষক দেহে প্রবেশের পর বাহকের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অর্থাৎ পোষক দেহ অবস্থানকালে বাহক এমন কিছু বৈশিষ্ট্য প্রকাশ করবে যেন বোঝা যায় পোষক দেহে বাহকটি রয়েছে। খেয়াল করো যদি এই সেকশনে পুরোটাই যদি ক্লাসরুম একদম পুরো সাইলেন্ট থাকে, যদি শিক্ষক কথা বলে তাহলে বাইরে থেকে ওই শিক্ষকের সাউন্ডটি শুনেই যে কেউ বুঝতে পারবে এখানে ক্লাস হচ্ছে। সুতরাং এখানে শিক্ষক সেই ক্যারেক্টার প্রকাশ করছেন যে ক্যারেক্টার দ্বারা বোঝা যাচ্ছে এখানে শিক্ষক রয়েছেন, উনি কথা বলছেন, পড়াচ্ছেন, শিক্ষার্থীরা চুপ রয়েছে। সুতরাং সেম কেস বলছে যখন বাহকটা পোষক দেহে থাকবে সে এমন কিছু সিমটম, এমন কিছু লক্ষণ সে প্রকাশ করবে যে লক্ষণগুলো দেখে বোঝা যাবে বাহকটি পোষক দেহের মধ্যে রয়েছে। সুতরাং বলছে এই তিনটি ক্যারেক্টার যদি থাকে তাহলে সেই উপাদানটিকে আমরা বাহক হিসেবে নির্বাচন করতে পারি। কি ক্যারেক্টার? এক নম্বর হচ্ছে বাহক অন্য কারো হেল্প ছাড়া নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারবে। দুই নাম্বার, বাহককে পোষক দেহে প্রবেশ করানো যাবে, অর্থাৎ সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে বাহককে পোষক দেহে প্রবেশ করানো যাবে। তিন নম্বর হচ্ছে পোষক দেহে অবস্থানকালে বা প্রবেশের পর বাহক সেখানে থাকাকালীন এমন কিছু লক্ষণ প্রকাশ করবে যা থেকে আমরা বুঝতে পারবো বাহকটি রয়েছে, অর্থাৎ পোষক দেহে প্রবেশের পর বাহকের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই তিনটি বৈশিষ্ট্য যদি কোন উপাদানের মধ্যে থাকে তবে তাকে আমরা বাহক হিসেবে নির্বাচন করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা
রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ সমূহ কি কি সেটি পড়েছি। নির্বাচনের ক্ষেত্রে দাতা কি হবে, গ্রহীতা কি হবে, কোন কোন ক্যারেক্টারের ভিত্তিতে দাতা এবং গ্রহীতাকে সিলেক্ট করতে হবে, এবং বাহক সিলেকশন কিভাবে করব, কোন কোন বৈশিষ্ট্য থাকলে তাকে বাহক হিসেবে নির্বাচন করা যাবে, বিষয়গুলো আমরা পড়েছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা সামনের ধাপগুলো পড়ার চেষ্টা করব। আশা করছি আজকে পড়াটা আমরা বুঝতে পেরেছি। তো আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থেকো। আসসালামু আলাইকুম।